ভিলেন ক্যান বি লাভার, লেখিকা মিথু বুড়ি, কণ্ঠে আমি মাইশা। পর্ব ৫। টাকার বৃষ্টি হচ্ছে, শুনেছেন কখনো? দূর নীলে ঘেরা আকাশ চিরে বৃষ্টির মতো অঝরে টাকা পড়ছে, আর সেগুলো মানুষ দু হাত ভরে কুড়াবে, যেন বর্ষার মৌসুমে আম কুড়াচ্ছে বালতি নিয়ে। ব্যাপারটা কিছুটা ঠাকুমার ঝুলির মতো না? হ্যাঁ, সেই অবাস্তব ঘটনাই বাস্তবে রূপে ধরা দিয়েছে করাইল বস্তির মানুষদের কাছে। এপ্রিলের ভ্যাপসা গরমে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া হৃদয়ে ছেয়ে যায় শীতলতা। অভাবের কারণে দুবেলা পেট ভরে খেতে পারে না মানুষগুলো। হাতে এখন নতুন নতুন হাজার টাকার নোট, হাত ভর্তি হয়ে আছে। করাইল বস্তি ঢাকার সবচেয়ে বড় বস্তি হিসেবে পরিচিত। এই বস্তিতে অন্তত লাখখানেক লোকের বসবাস, যাদের অনেকেই নদী ভাঙনের শিকার হয়ে এখানে আশ্রয় নিয়েছে। শিরশিরের অনুভূতিতে ভিজে গেল সকলের চোখ। ঠোঁটের কোণে স্পষ্ট প্রশান্তিময় হাসি। সকালে ঠোঁট গহ্বরে ফাঁক হয়ে ছুটে চলল প্রাপ্তির হাসি, যেই হাসি মিশে গেল আকাশে বাতাসে। সকলে দুহাত তুলে দোয়া করছে সেই অজ্ঞাত মানবের জন্য, যে ফেরেশতার মতো এসে দুর্দিনে তাদের পাশে দাঁড়িয়েছে। আজ করাইল বস্তিতে ঈদের চাঁদ নয়, যেন স্বয়ং চাঁদই নেমে এসেছে। সকালবেলা 10:30টার দিকে হঠাৎ একটা হেলিকপ্টার বস্তির আকাশে 4বার চক্কর দিল। নিচু দিয়ে ওড়ার কারণে বস্তিবাসী মনে সন্দেহ আর আতঙ্ক জাগে। অনেকেই স্থানীয় থানায় খবর দেয়, বাকিরা দল বেঁধে হেলিকপ্টারের গতিবিধি পর্যবেক্ষণ করে। হঠাৎই হেলিকপ্টার থেকে টাকার বৃষ্টি নামতে শুরু করে। সোনালি আলোয় ঝলমল করে টাকার নোটগুলো মাটিতে পড়তেই সকলে হতবাক। কিছুক্ষণেই মাটির স্তরে ঢাকা পড়ে ঝকঝক টাকায়। বিস্ময়ে কুঁকড়ে থাকা বস্তিবাসীরা কিছুক্ষণ পরই সেই টাকাগুলো লুফে নেয়। কেউ হাসে, কেউ কাঁদে, কেউ একজন এই বস্তির জন্য এমন অকল্পনীয় উপহার দিল যা সবাইকে আবেগে ভাসিয়ে দিল। সৃষ্টিকর্তার কাছে সেই অজ্ঞাত দাতার জন্য সকলে দু হাত তুলে দোয়া করে। করাইল বস্তির এই বিস্ময়কর ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে, আর সেই নাম না জানা মানুষটা হয়ে ওঠে সকলের চোখে এক নায়ক। প্রতিটা অনলাইন প্ল্যাটফর্ম, নিউজে, পেপারে শুধু এখন এই নিউজটাই চলছে। বন্দুক থেকে বের হওয়া বুলেটের থেকেও তির্যক বেগে ছড়িয়ে যাচ্ছে নিউজটি। কয়েক সেকেন্ডের কিছু ক্লিপও ভাইরাল হয়েছে, কিন্তু তা থেকেও তেমন সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। উপর থেকে স্মোকিং গ্যাস মারার কারণে হেলিকপ্টার শনাক্ত করা যায়নি, শুধু দেখা গিয়েছে কিভাবে উপর থেকে টাকা পড়ছে। ডেস্কের উপরে থাকা পেপার বাক্যটি টিভিতে ছুঁড়ে মারে প্রেম। মুহূর্তেই খণ্ড খণ্ড ডিসপ্লের টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে পড়ে। সকল অফিসার ভয়ে তটস্থ হয়ে যায়, শুকনো ঢোক গিলল। মাহাব সকলের ইশারা দেয় কেবিন থেকে বেরিয়ে যাওয়ার। প্রেম রাগে ফুঁসতে থাকে, নিজের চুল দুহাতে টেনে ধরে চেঁচাতে থাকে উন্মাদের মতো। একটুর জন্য ধরতে পারলাম না, উফ, এত বড় ব্লান্ডার কিভাবে করলাম আমি। প্রেমের গলায় পাশ দিয়ে সরু ঘামের স্রোত বইছে, কপালে নীলচে রগ ফুলে যেন ফেপে উঠেছে। মাহাব কিছুটা সাহস সঞ্চয় করে এগিয়ে যায়। প্রেমের অগ্নিফুলিঙ্গের ন্যায় জ্বলজ্বল করে অগ্নি জ্বলতে থাকা চোখ থেকে দৃষ্টি সরিয়ে নতদৃষ্টিতে নির্বিষ্ট করে নিচু গলায় বলল, স্যার, কিডন্যাপার নিশ্চয়ই আবার কল করবে। আমাদের ধৈর্য ধরা দরকার। ট্রেনিংয়ে আমাদের এটাই শেখানো হয়েছে। চিবুক শক্ত করে মাহাবের দিকে তাকালো প্রেম। বুক শুকিয়ে এলো মাহাবের। স্মিথ স্বরে বলে, সরি স্যার। জিভ বের করো। কোথায় যাবেন স্যার? খেলার শেষ গুটি চালাও, এখনো বাকি যে। রহস্যজনকভাবে সেকেন্ডের প্রেমের চেহারার লেবাস পরিবর্তন হয়ে যায় মুহূর্তেই। মাহাবের কাছে অদ্ভুত লাগলেও ভেতরে কথাটা ভেতরেই চেপে রেখেছিল। প্রেম অষ্টপুটে বাঁকা হাসি ঝুলিয়ে একাই হাসতে থাকে। কিডন্যাপারের কথা অনুযায়ী আনিসুল হক শেওড়াপাড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে একটা আর্মির ব্যাগে ক্যাশ 50 লাখ টাকা রেখে আসেন, কিন্তু সেই ব্যাপারে আগে থেকেই পুলিশ অবগত ছিল। প্রেম আগের দিন দিয়েই নিজের প্ল্যান সাজিয়ে রেখেছিল। তাদের সবকিছু প্ল্যান মতোই চলছিল। পুলিশ এবং সিআইডি সংমিশ্রণে টিম তৈরি করা হয়। তারা কিডন্যাপারকে ধরার জন্য নিজেদের মতো প্ল্যান সাজায়। ছদ্মবেশে পুরো স্টেশন বিছিয়ে যায় পুলিশরা। প্রেম টিটি সেজেছিল, আর তার 3 সহকর্মী প্ল্যাটফর্মের আশেপাশে ছদ্মবেশে ছড়িয়েছিল। ঠিক 10টায় একটা ট্রেন এসে থামে শেওড়াপাড়া স্টেশনে। সকলে অ্যালার্ট হয়ে যায় তৎক্ষণাৎ। ঠিক তখনই ট্রেন থেকে অনেক মিলিটারি নেমে আসে। তারা সদ্য ট্রেনিং শেষ করে ফিরেছে, আর সেই সুযোগ কাজে লাগায় মাস্টারমাইন্ড কিডন্যাপার, যে নিজেও মিলিটারি ড্রেস পরা ছিল।
সকলে ভিড়ে মিশে সে ওই ব্যাগটা নিয়ে পালিয়ে যায়। পুলিশ ব্যাগটি না পেয়ে কিডন্যাপারকে খুঁজতে থাকে, কিন্তু তার আগে কিডন্যাপার টাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায় সকলের চোখ ফাঁকি দিয়ে। ঠিক তারপরই করাইল বস্তির উপর থেকে হেলিকপ্টারে টাকা ফেলানো হয়। টেরেসের সাদা প্রিমিয়াম গ্লাসে প্রকৃতি থেকে অগ্রত ফ্রেশ হওয়া গুলো বাড়ি বাড়ি খাচ্ছিল, ফলে মৃদু শব্দ হয়। পর্দার ফাঁক গলিয়ে টিপ টিপ করে আলো আছড়ে পড়ছে সাদা টয়েলে। ফলস্বরূপ আলো সংমিশ্রণ প্রতিফলন তৈরি হচ্ছে। তীর্যক রশ্মি চোখে পড়তেই পিট পিট করে চোখ মেলে লাস্যময়ী রমণী এলিজাবেথ। নড়তে চাইলে অনুভব করে কারোর শক্ত বাঁধনে আটকা পড়ে আছে সে। কেউ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে নিজের সাথে তাকে। শরীরের জামাগুলো অযত্নে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। মস্তিষ্ক জাগ্রত হয় এলিজাবেথের। একটুও নড়াচড়া করল না, স্তব্ধ নিশ্চুপ হয়ে থাকলো কিছুক্ষণ। শুধু চোখের কার্নিশ বেয়ে উষ্ণ তরল বেয়ে পড়ছে। এলিজাবেথ কাল রাতেও পারে নিজেকে বাঁচাতে। হারিয়েছে নিজের নারী সম্পদ আবারও। শ্রাবণের ধারার স্রোতে টইটম্বর হয়ে আখিযুগল ঘোলাটে হয়ে আসে। মস্তিষ্কে নিউরনের থালাবাসন ঝামাঘাসা ক্রিং ক্রিং শব্দে ঝাঁঝরা হয়ে যাচ্ছে। তবুও চোখের পাতা ফেলে না এলিজাবেথ। ফ্ল্যাশব্যাকের মতো সেই পাশবিক নির্যাতনের দৃশ্যগুলো প্রতিফলিত হতে থাকে চোখের সামনে। রিচার্ডের বাহুডোরে আবদ্ধ হয়ে আছে এলিজাবেথ। রিচার্ডের ঠোঁট গহ্বরে ফাঁক গলিয়ে আসা উষ্ণ নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে এলিজাবেথের কানে। একবারের জন্য ঘুরে তাকায় না এলিজাবেথ রিচার্ডের দিকে। এলিজাবেথের এক হাত এখনো গায়ের ওড়না দিয়ে খাটের সাথে বাঁধা। নাকের সরু পথে লাল তরল শুকিয়ে জমাট বেঁধে আছে। চিবুকে দানবীয় হাতের আঙুলের ছাপ। ছোট্টবেলার সেই স্বপ্নের মতো দিনগুলোর কথা মনে করে ফুপিয়ে উঠল এলিজাবেথ। কান্নার ফলে জুবুথুবু করে কাঁপতে থাকে এলিজাবেথের গড়ন। ফলস্বরূপ চোখের পাতায় আদরে পরশ বোলানো ঘুমটুকু আর ধরে রাখতে পারল না রিচার্ড। শেষমেশ তন্দ্রা কেটে কাঁচা ঘুমের ইস্তফা ঘটল এলিজাবেথের ফুফানিতে। সকাল সকাল এলিজাবেথের কান্নার শব্দ আর শরীরের প্রতিটা ঝাঁকুনি রিচার্ডের কর্ণগহ্বরে ইস্পাত ধারণার শব্দের মতো লাগছে। চোখের কার্নিশে রগগুলো হিংস্র হয়ে জেগে ফুলে ফেঁপে উঠেছে। নিজের বাহুডোর থেকে পা দিয়ে লাথি মেরে সরিয়ে দেয় এলিজাবেথকে। এলিজাবেথের ক্ষত শরীরটা ছিটকে গিয়ে পড়ে বেড সাইডে। বিশাল আকৃতি বেড হওয়ায় নিচে পড়েনি এলিজাবেথ। একে তো টানা 2 রাত যাবৎ ঘুম নেই, সেই সঙ্গে শরীরের উপর পাশবিক অমানবিক নির্যাতন। নিজেকে আর সংযমে রাখতে পারল না এলিজাবেথ। হাউমাউ করে কাঁদতে থাকে, কিন্তু এই যান্ত্রিক মানবের কাছে যা বিষের ফলার মতো। বিরক্তির আর নেকামো একটুও বিচলিত হয় না রিচার্ডকে। এলিজাবেথের নীল হয়ে যাওয়া মুখশ্রী এবং শুকিয়ে কাঠ হয়ে যাওয়া বক্ষপিঞ্জর। উঠে বসল রিচার্ড, কপালের মধ্যে ভাগ প্রসারিত হয়ে বিরক্তির সূক্ষ্ম ভাঁজে ভাঁজে। এলিজাবেথের ভেতর জমাট বেঁধে থাকা কষ্টগুলো অগ্নিফুলিঙ্গের ন্যায় দাউ দাউ করে জ্বলে উঠল। মেরে ফেলুন না আমাকে, মেরে ফেলুন। এভাবে তিলে তিলে শেষ করার চেয়ে মেরে ফেলা অনেক ভালো। আপনার মতো মানুষের কাছে সংস্পর্শে থেকে প্রতিটা মুহূর্ত কলঙ্কিত হচ্ছি আমি। এভাবে বাঁচতে চাই না আমি। এর থেকে মৃত্যু শ্রেয় আমার জন্য। সকাল সকাল পর্যাপ্ত ঘুমের অভাব হলে সাধারণত সকলেরই মেজাজ চটে থাকে, কিন্তু সেখানে যদি হয় কোনো হার্টলেস হিংস্র নরখাদক দানবীয় মানব, তাহলে তো প্রসঙ্গ সেখানে সমঝোতার ন্যায়। রিচার্ডের মেজাজ তীর তীর করে বেড়ে গিয়ে ঠেকল মস্তকের উপরিভাগের পাতলা চামড়ার তালুতে। থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়। রিচার্ড গভীর জঙ্গলে রাজ করা হিংস্র জন্তুর মতো ঝাঁপিয়ে পড়ল আড়ষ্ট এলিজাবেথের উপর। হাতের বাঁধন খুলে চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসে নিজের কাছে। কণ্ঠস্বর থেকে উবে যায় ঘুমের লেশ বিশেল। কর্কশ গলায় চেঁচিয়ে উঠল এলিজাবেথের কাঁপছে গলা চেপে ধরে। আই ওয়ার্ন ইউ, আমার সাথে কেউ এভাবে কথা বলে না। এলিজাবেথ জীবনে এমন ভারী স্বর আগে কখনো শুনেছে বলে স্মরণ করতে পারল না। এই কণ্ঠস্বরে নিজস্ব ওজন আছে, যা শুনলে হৃদয়ে চাপ অনুভব হয়। রিচার্ডের নীল চোখ হতে অগ্নি বিচ্ছুরিত হচ্ছে। পিশাচের মতো হিংস্র চাহনি এলিজাবেথকে হিমবাহে পরিণত করল। শরীর কাঁপুনি দিয়ে উঠল। কিছু মুহূর্তের জন্য সেই সমুদ্র নীল চোখে আটকে যায় এলিজাবেথ। ঠাউর করতে পারে না এত মায়া আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা চোখগুলো কিভাবে অন্যের চোখে পানি দেখেও নিজেকে ধরে রাখতে পারে। কেন অপর প্রান্তের স্রোতের তালে নিজেও ঝাঁপিয়ে পড়ে না। মানুষরূপের ফলে রিচার্ডের মুখে থুতু মারল এলিজাবেথ। সেই মুহূর্তে রিচার্ডের চোখে আগুনের এমন শিখা জ্বলে উঠল, যেন ঝড়ের আগে আকাশ ছেয়ে থাকা ঘন কালো মেঘ। রিচার্ডের অবয়বেও
ঠিক সেই বজ্রপাতের মতো ঝলসে উঠল। আলো আর আগুনের অস্থির খেলায় দগ্ধ। রিচার্ড বেড কেন্দ্রিক ছোট ক্যাবিনেটের ড্রয়ার থেকে রিভলভার বের করে সরাসরি তাক করল এলিজাবেথের ললাটে। কোনো ভাবান্তর নেই এলিজাবেথের চাহনিতে। শক্ত হয়ে চেয়ে থাকে রিচার্ডের চওড়া তামুকে। মাথায় তাক করে রাখা লাইসেন্সযুক্ত রিভলভার সেফটি লক খুলে ট্রিগার আঙুল বসালো রিচার্ড। ট্রিগার প্রেসের সেই ভয়ঙ্কর শব্দে দাঁতে দাঁত চেপে চোখ মুখ কুঁচকে ফেলল এলিজাবেথ। ভয়ে ঠোঁট কাঁপতে থাকে। সেটা দেখে রিচার্ডের অষ্টপুটে কোণে পৈশাচিক হাসির রেশমা দেখা গেল। ঠিক এতটুকু মৃত্যুর ভয় সে দেখতে চেয়েছিল এলিজাবেথের অবয়বে। মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল এলিজাবেথ। ভেবেছিল এই বুঝি বন্দুকের গুলি কপালের সূক্ষ্ম চামড়া ভেদ করে গোল ছোট বলের ন্যায় মস্তিষ্কটা ছিন্ন বিচ্ছিন্ন করে খুলি ফাঁকা করে দিবে। ঢলে পড়বে এলিজাবেথ মৃত্যুর কোলে, রক্ষা পাবে এই রক্ষিতা নামক অভিশপ্ত জীবন থেকে, অন্ধকারের অভিশপ্ত মহারাজের কাছ থেকে। তবে তেমন কিছুই অনুভূত হলো না এলিজাবেথের। আটকে রাখা দম ছেড়ে চোখ খুলতেই প্রথম দেখতে পেল রিচার্ডের কালচে ঠোঁটের বাঁকা হাসি। আবারও চোখ ভিজে এলো এলিজাবেথের জীবনের এই অবিচ্ছেদ্য পরিণতি মেনে নিয়ে। সে মরেনি, রক্ষা পায়নি এই নরখাদকের জীবন থেকে। নারীর শরীরের মূল্য যদি এতটাই নস্যি আপনাদের কাছে যে টাকার বিনিময়ে কেনা যায়। এলিজাবেথের কণ্ঠে ছিল না কোনো প্রাণ, না ছিল কোনো গম্ভীর্যতা। সেই নিস্তেজ অনুভূতিশূন্য কথার বিপরীতে রিচার্ডের কাট কাট জবাব। দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলল, যারা ইজ্জত রাখতে জানে না তাদের মুখে ইজ্জতের কথা মানায় না। বিশেষ করে নারীদের মুখে তো ইজ্জতের কথা তো শোনাই নাই। ওরা শুধু ধ্বংস করতে জানে, ধ্বংস। নো রেড, আই অ্যাম ওয়ার্স মোর দ্যান ইউর থোক। রিচার্ডের গা ছাড়া জবাবে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল এলিজাবেথ। গলা ছেড়ে চেঁচিয়ে বলল, আমার নাম এলিজাবেথ, রেড নই আমি। এলিজাবেথের ফিরিয়ে নেওয়া মুখ পেল হাতে নিজের দিকে ফিরালো রিচার্ড। এলিজাবেথের ময়ূরের পাখার মতো সুগভীর নিকষ কালো চোখের পাপড়ি জোড়া রুক্ষ খরখস হাতে ভিজিয়ে দিল রিচার্ড। মাথার পিছনে হাত দিয়ে মুষ্টিময় করে রাখা চুল থেকে হাত সরিয়ে ফেলল। সাথে সাথে ঝুলে থাকা নিস্তেজ দেহ গাছ থেকে শুকিয়ে ঝরে পড়া শুকনো পাতার মতো আছড়ে পড়ে কটনের বালিশে। অতি ঘন লাল রেশমি চুলগুলো বিছানায় বালিশে জায়গা দখল করে নিল। চোখ মুখ খিচে দম আটকে রাখে এলিজাবেথ। রিচার্ড ডুব দিল এলিজাবেথের চুলে। সূর্যের পাশে দাঁড়িয়ে থাকা সৈন্যদের মতো লালচে রেখায় সাজানো কাটা কাটা চুল। রিচার্ড তার সরু নাক এলিজাবেথের চুলের ভাঁজে ঘষে নিতে থাকে। দীর্ঘ টানে শুষে নেয় প্রতিটা ঘ্রাণ। প্রতিটা শ্বাস যেন তার কাছে নতুন কোনো পৃথিবীর দরজা খুলে দেয়। চুলের গন্ধে বিভোর হতে হতে ধীরে ধীরে এগিয়ে যায় এলিজাবেথের আরো কাছে, যেন এই নৈকট্যে লুকিয়ে আছে তার সমস্ত আরাধন উৎস। এলিজাবেথের কোমল পাতলা কানের লতিতে রিচার্ডের হিমশীতল নাকের ডগা লাগতে কেঁপে উঠল এলিজাবেথের গড়ন। দু হাতে খামচে ধরে বিছানার বেডশিট। অভিশপ্ত আরেকটা প্রহর সূচনা ভেবে বুক শুকিয়ে এলো। রিচার্ড এলিজাবেথের নাকের কাছে মুখ নিয়ে পুরুষালী গুরুগম্ভীর হাস্কি ভয়েসে বলল, I couldn't be bothered to spare a thought. Are a grant for that. You will remain dead forever from now on. Got it? দ্বিতীয়বারের মতো একটা নোংরা বস্তুর মতো এলিজাবেথকে ধাক্কা দিয়ে সরিয়ে কোমরের টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুমে চলে যায় রিচার্ড। বালিশে মুখ গুজে আবারও ফুপিয়ে উঠল এলিজাবেথ। শান্তিনিকেতনে এলিজাবেথ নেই আজ 3 দিন। এই 3 দিন ঘর থেকে বের হয়নি ইকবাল সাহেব। তবে তাতেও কোনো অনুশোচনা দেখা গেল না সাবিতা বেগমের মধ্যে। দিব্যি আছেন, বরঞ্চ মনে মনে খুবই খুশি হয়েছে। তবে এখন সংসারের কাজের চাপ পুরোটাই এসে পড়েছে তার উপর। গত 8 বছরে রান্নাঘরে খুব কম দেখা গিয়েছে সাবিতা বেগমকে। রান্নাঘর মোছা থেকে শুরু করে থালা বাসন মাজা থেকে সকল কাজ এলিজাবেথই করত। এখন এলিজাবেথ না থাকায় সকল কিছুও নিজেকেই করতে হচ্ছে। ফলস্বরূপ মেজাজ সারাক্ষণ খিটখিটে হয়ে থাকে। স্বামী যে 3 দিন যাবৎ খাচ্ছে না তাতেও কোনো মাথা ব্যথা নেই এই মহিলার। তবে দুপুরে রান্না করতে গিয়ে যখন দেখলো লবণ শেষ হয়ে গিয়েছে তখনই খিটখিটে মেজাজ তিরিক্ষি মেজাজে পরিণত হয়। খুন্তি হাতে রাগে গিজগিজ করতে করতে রান্নাঘর থেকে বের হয়। ইকবাল সাহেব তখনও খবরের কাগজ ঘেঁটে ঘুঁটে রিচার্ডের ব্যাপারে তথ্য খুঁজছিলেন। গত 3 দিন ধরে এটাই করে যাচ্ছে ভদ্রলোক। রিচার্ডের ব্যাপারে কোনো এমন কিছুই জানে না ভদ্রলোক যেটার রেশ ধরে রিচার্ডের কাছে যেতে পারবে। তাই কোনো উপায়ান্তর না পেয়ে পুরনো সকল পেপার জোগাড় করে ঘাঁটতে থাকে। এত বড় গ্যাংস্টার নিশ্চয়ই কোনো কোনো খবর পাওয়া যাবে সেই আশাতে। তখনই রুমে আসে সাবিতা বেগম। এসেই ছোঁ মেরে হাত থেকে খবরের কাগজ নিয়ে যান। নিজে খাবে না তো খাবে না, এখন কি আমাদেরও না খাইয়ে মারবে? ইকবাল সাহেব বরাবরই খুব নরম মনের মানুষ। সেই সুযোগ কি কাজে লাগিয়ে ইকবাল সাহেবের বাবা ইসমাইল
জোর করে নিজের থেকে বড় বয়সে সাবিতা বেগমের সাথে বিয়ে দেয় শুধুমাত্র বন্ধুর কাছে দেওয়া কথা রাখার জন্য। বাবার দেওয়া কথা ইকবাল সাহেব ফেলতেও পারেনি, তাই তো 25 বছর ধরে সাবিতা বেগমের মতো একজন ছোট মস্তিষ্কের মানুষের সাথে সংসার করছে। স্ত্রীর দিকে চোখ গরম করে তাকালেন ইকবাল সাহেব। কাগজটা দেও সাবিতা। দেয় না সাবিতা বেগম, উল্টো আরো জোরে চেঁচালো। পরের মেয়ের চিন্তায় শোকে মরে যাচ্ছ, নিজের ছেলে মেয়ে যে কালকে থেকে বাড়ি ফিরছে না, সেটা কি একবারও খোঁজ নিয়ে দেখেছো? টান দিয়ে পেপারটি নিয়ে নেয় ইকবাল সাহেব, তাচ্ছিলের হাসি দিয়ে বলে, কোথায় আর থাকবে তোমার গুণধর ছেলে, গিয়ে দেখো মদ খেয়ে রাস্তায় ঘুমিয়ে আছে। তুমি বাবা না অন্য কিছু, ছেলের জন্য একটুও চিন্তা হয় না তোমার? সারা জীবন শরীরে জড়িয়ে রাখা নম্রতার চাদর আজ ছুঁড়ে ফেললো। শক্ত গলায় চেঁচিয়ে উঠল ইকবাল সাহেব, তুমিও তো একটা মা, একটা মা হয়ে আরেকটা মা জীবনের মেয়েকে কিভাবে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারো? বুক কাঁপলো না তোমার একবারও? মাতৃমন বাধা দেয়নি তোমাকে? একবার ভেবে দেখেছো আমার ফুলের মতো বাচ্চাটার উপর এখন কি পাশবিক নির্যাতন হচ্ছে? একটা মেয়ে হয়ে যদি বুঝতে পারছো সেই কষ্টটা, আর যদি আমাদের ইবাদের সাথে এমন হতো তখন কি করতে পারতে? এই স্বাভাবিক থাকতে পারতে? কত আশা করে এলিসা আমার হাতে তুলে দিয়ে গেছিল পবিত্র ফুলটাকে, আমি পারিনি বাঁচাতে। ঘৃণা হচ্ছে আমার নিজের উপর। আমি চোখ বন্ধ করতে পারছি না। আমি চোখ বন্ধ করলে এলিজাবেথের সেই করুণ চাহনি ভেসে ওঠে চোখের সামনে। ঘৃণা করি আমি তোমাদের। চোখের জল